সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপির প্রত্যাবর্তন। আর ইনি আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন অধ্যাপক ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ; এবং অধ্যাপক ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে সরাসরি আমাদের সাথে এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। পৌর নির্বাচন পেছানোর দাবি বিএনপি ও জাতীয় পার্টির। আইন অনুযায়ী হলে ইসির মতামত মানবে আওয়ামী লীগ। বৈঠক করে সিদ্ধান্ত জানানোর ঘোষণা সিইসির। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি অযৌক্তিক মন্তব্য বিশ্লেষকদের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইসিকে সতর্ক থাকার পরামর্শ। রাজধানীর তেজগাঁও ট্র্যাক স্ট্যান্ডে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর। মেয়রের আহ্বান, শ্রমিক নেতাদের নাকচ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার আইনজীবী। এবং সিলেট সুপারস্টারসের মালিকের সাথে তামিমের বাকবিতণ্ডার ভিডিও ফুটেজ প্রকাশ। তদন্তে আরও সময় নেওয়ার কথা বললেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আলোচনায়। আমরা জানি যে 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এবং এই প্রথমবারের মতো মেয়ররা প্রতিদ্বন্দ্বিতা করবেন দলীয় প্রতীক নিয়ে। এবং এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপি কিন্তু আবার বলা যেতে পারে রাজনীতিতে ফিরে আসলো, গণতান্ত্রিক রাজনীতিতে যদি বলি ফিরে আসলো। কিন্তু এই ফিরে আসাটা কতটা ফলপ্রসূ হবে সেটা এখন দেখার বিষয়। কারণ জামায়াতের সাথে যে বিএনপির সম্পর্ক নিয়ে যে প্রশ্ন, সেটি কিন্তু এখনো মীমাংসিত হয়নি। তো এই অবস্থায় আমি অধ্যাপক ফেরদৌস হোসেন আপনার কাছে আসব। আপনি কি মনে করেন বিএনপির এই ফিরে আসাকে? ফিরে আসা মানে নির্বাচনে ফিরে আসা। আমার যেটা মনে হয় যে সেটা হলো যে বিএনপি গত 5ই জানুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে উপজেলা নির্বাচন এবং ঢাকা এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলোতেও তারা অংশগ্রহণ করেছে। কাজেই ফিরে আসা বলতে যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনে ফিরে আসার ব্যাপারটা বলি, তাহলে মনে হয় এখানে না, ফিরে আসা আমি একটু ব্যাখ্যা করি। ফিরে আসাটা আমরা এইভাবে বলছি যে মাঝখানে যে এবছরের শুরুর দিকে বিএনপির যে আন্দোলন ছিল 3 মাসের, যে জ্বালাও পোড়াও আন্দোলন, সেটি তো জনগণ গ্রহণ করেনি। এবং তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে বিএনপি কিন্তু একটু নির্বাসিতই হয়ে গিয়েছিল রাজনীতি থেকে। তো সেই অর্থে বিএনপি মানে কর্মকাণ্ড কম ছিল, সেটা আপনি বলছেন। হ্যাঁ, সীমিত কর্মকাণ্ড ছিল। এবং এটা আমরা লক্ষ্য করেছি যে বিএনপির কর্মকাণ্ড মূলত বিবৃতি এবং প্রেস ক্লাব কেন্দ্রিক হয়ে পড়েছিল মূলতই আর কি, প্রধানত না বলে বরং মূলত বলাই ঠিক হবে। এবং সেই ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা মোটামুটি তাদের কর্মী সমর্থকদের মাঠে নামাবার বা মাঠে রাখবার হয়তো একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর 2 নম্বর যে বিষয়টি আমি বলবো সেটা হলো যে যদি আমি আগেই যে কথা বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে বিএনপি সবগুলোতেই অংশগ্রহণ করেছে। তারা বর্জন করেছিল শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন। এখন সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 ডিসেম্বর 234টি পৌরসভার, সেখানে বিএনপি ঘোষণা করেছে যে তারা নির্বাচন করবে। এখানে 2টি বিষয় একটু উল্লেখ করা দরকার। সেটা হলো এই যে আগে স্থানীয় সরকারের প্রতিটি কাঠামোতেই নির্বাচন হতো নির্দলীয় ভিত্তিতে, মানে দলীয় প্রতীক ব্যবহার করা হতো না। এইবার প্রথমে যে রাজনৈতিক সিদ্ধান্তটি আসলো আমরা
লক্ষ্য করলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রতীকে বা দলীয় ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু পরবর্তীকালে আমরা এখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করলাম, সেটা হলো এই যে পরবর্তীতে যখন ওই আইন প্রণয়ন করা হলো, আইন পার্লামেন্টে যখন অনুমোদিত হলো, তখন দেখা গেল যে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা হলো যে শুধুমাত্র মেয়র বা চেয়ারম্যানরাই দলীয় প্রতীকে নির্বাচিত হবে, কিন্তু কমিশনারগণ তারা দলীয় প্রতীকে নির্বাচিত হবে না, তারা আগের মতোই স্বতন্ত্রভাবে নির্বাচিত হবে বা দলীয় প্রতীক ব্যতি রেখেই নির্বাচিত হবে। এখানে যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এটা একটা স্থানীয় সরকারের যে 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 স্তরেই আমরা দেখি না কেন, এটা হলো একটা পরিষদ। স্থানীয় সরকার এই নির্বাচিত কাউন্সিলর এবং চেয়ারম্যান নিয়ে গঠিত হয়, এবং এই কাউন্সিলে তাহলে দাঁড়ালো কি যে কাউন্সিলের মানে প্রধান যিনি মানে মেয়র কিংবা চেয়ারম্যান, তিনি হচ্ছেন দলীয়ভাবে নির্বাচিত, আর অন্যেরা দলীয়ভাবে নির্বাচিত হচ্ছেন না। এতে করে আমার একটা চমৎকার একটা মনে পড়লো, এটা আমি অনেক কষ্ট করে মনে করেছি, সেটা হলো ওই দেবতা ভেগান এর উল্লেখ আছে আপনার মিল্টনের প্যারাডাইস লস্টে, সমুদ্র দেবতা ভেগান, এবং সেই ভেগানের চেহারাটা হচ্ছে মানুষের মতো আর তার বডিটা হচ্ছে মাছের মতো, কিন্তু সে বিচরণ করে দেবতার মতোই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ধরনের একটা ব্যবস্থা এটা নতুন ধরনের একটা জটিলতা তৈরি করবে বলে আমার ধারণা। সেটা হচ্ছে যদি ব্যাপারটা এরকম হতো যে হ্যাঁ আগের মতোই পুরো পরিষদই নির্দলীয়ভাবে নির্বাচিত হতো, তাহলে একরকম ছিল। দীর্ঘদিনে এটার হয়তো কিছু লিমিটেশন, কিছু প্রবলেম এগুলো আমরা দেখেছি, তারপরেও একটা ধারাবাহিকভাবে চলছিল এইটা। কিন্তু যখন আমি এই পরিবর্তনটা করলাম, সেটা কিন্তু আমি মানে ওই পরিষদের কাঠামোতে এই পরিবর্তনটা আনলাম না। আমরা করলাম কি, পরিষদের মধ্যে খণ্ডিতভাবে এই ব্যাপারটাকে নিয়ে আসলাম যে পরিষদ পুরোটাই দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে না, শুধু মেয়র বা চেয়ারম্যান দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে, অন্যরা কিন্তু দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে না। তার ফলে হচ্ছে কি যে একই পরিষদের মধ্যে আমরা দলীয় এবং নির্দলীয় এই দুইভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা ওই পরিষদ পরিচালনার যে ব্যবস্থা সেটা আমরা করলাম। মানে যদিও মানে একটু বলি যে যদিও মানে আমরা জানি যে এতদিন যে নির্বাচন হচ্ছিল নির্দলীয়ভাবে, সেইখানেও কিন্তু আসলে দলীয়ভাবেই হচ্ছিল, মানে সবাই জানতো, সেটা নিয়ে কিন্তু আমি বিতর্ক করছি, মানে সবাই জানতো যে কে আওয়ামী লীগের, ওইটা নিয়ে কিন্তু বিতর্ক অনেক আগে হয়ে কিন্তু গেছে। কাউন্সিলররাও কিন্তু তাই আসলে হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আমরা বিতর্ক করছি না। আনুষ্ঠানিকভাবে যদিও দলীয়, ওইটা কিন্তু আমাদের আলোচনার এখন বিষয় না, কারণ ওটা আমরা আগে অনেক আলোচনা করেছি যে যদি ব্যাপারটা এমন হতো যে হ্যাঁ তারা দলীয় লোকরাই নির্বাচন করে প্রধানত, এবং কিন্তু সেই নির্বাচনটা হতো নির্দলীয় ভিত্তিতে। আমরা কিন্তু কে নির্বাচন দলের লোক করলো না করলো সেই আলোচনায় এখন আমরা থাকছি না। এখন আমরা থাকছি যে যে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই পরিষদটি কিন্তু দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে না, সেই পরিষদটি নির্দলীয়ভাবেও নির্বাচিত হচ্ছে না। আংশিক দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে, আংশিক নির্দলীয়ভাবে নির্বাচিত হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি বিষয়টিকে একটা পরিষদ হিসাবে দেখি, যে একটা অথরিটি হিসাবে যদি দেখি, আমার কাছে মনে হয় যে সেখানে নির্বাচিত এবং অনির্বাচিত এর মধ্য দিয়ে যে ব্যবস্থাটা করা হচ্ছে এইটা একটা নতুন জটিলতার মাত্রা তৈরি করবে বলে আমার ধারণা, এবং এই ধারণার মধ্যেই আমি আপাতত সীমাবদ্ধ থাকতে চাই। তারপরে আলোচনার পরে আমি আবার এটা খুব মজার সমস্যা। আমি একটু পেছন থেকে বলি। পাকিস্তান হওয়ার পর প্রশ্ন উঠেছিল যে নির্বাচন কিভাবে হবে, কারণ পাকিস্তান হবার আগে 1919 সন থেকেই ব্রিটিশ ভারত সরকার পৃথক নির্বাচন পদ্ধতি চালু করেছিলেন, অর্থাৎ হিন্দুরা হিন্দু প্রতিনিধি নির্বাচন করবে, মুসলমানরা মুসলমান প্রতিনিধি করবে। কিন্তু হিন্দু সিটগুলোকে হিন্দু সিট বলা হতো না, বলা হতো জেনারেল সিট। সেখানে ইচ্ছা করলে মুসলমানের জন্য দাঁড়াতে পারে, কিন্তু মুসলমানদের জন্য রিজার্ভ সিট ছিল। এইটা পাকিস্তান হওয়ার পর নতুন যে রাজনৈতিক দল গড়ে উঠল আওয়ামী লীগ, গণতান্ত্রিক দল, তারা স্লোগান তুললো এটা বাতিল করতে হবে, কিন্তু তাদের স্লোগানকে গ্রহণ করেনি। 54 সনের নির্বাচন পৃথক নির্বাচন পদ্ধতি হয়েছে। আচ্ছা, তারপর 56 সনের পাকিস্তান সংবিধান হওয়ার পরে আওয়ামী লীগ তখন সিদ্ধান্ত নিল তারা জয়েন্ট নির্বাচন চায়। আগেও সরওয়ার্দী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন তখন তিনি দাবি তুললেন, কিন্তু মজা হচ্ছে তখন এই যে ফেরদৌসের কথার সাথে মিল আছে, তখন সাবেক পূর্ব পাকিস্তানে, পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো, সেখানে রইল, সেখানে আপনার পৃথক নির্বাচন ব্যবস্থা একজন লোপ করে তারা আওয়ামী লীগ যৌথ নির্বাচনের পক্ষে সিদ্ধান্ত নিল 56 সনের কনস্টিটিউশন গ্রহণের 1 বছর পরে, 57 সনের দিকে। তখন পাকিস্তানের টালমাটাল অবস্থা চলছে, কিন্তু সেই সময় পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল রিপাবলিকান পার্টি। এইখানে আওয়ামী লীগ এবং গণতন্ত্রী দল মানে কমিউনিস্ট পার্টির প্রভাবিত দল আর কি,
তারা যৌথ নির্বাচনের পক্ষে গেল। এবং পূর্ববাংলার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে মাইনরিটি হিন্দু সম্প্রদায় ছিলেন, যারা প্রথমে প্রায় 28% ছিলেন, আস্তে আস্তে কমে যাচ্ছে, তারা সকলেই কিন্তু মজার ব্যাপার যৌথ নির্বাচনের পক্ষে, পৃথক পক্ষে নয়। পশ্চিম পাকিস্তানে দেখা গেল পৃথক নির্বাচন প্রথা থেকে গেল, কারণ মুসলিম লীগ পৃথক নির্বাচন প্রথা চায়। কিন্তু মাইনরিটি পশ্চিম পাকিস্তান ছিল খ্রিস্টানরা, তারা মাত্র 2 জন। তার জন্য নেতা ছিল জোশুয়া ফজলউদ্দিন, এরকম মানে এরা নামগুলো হচ্ছে মানে জিসি গিবন, এরা 2 জনের প্রতিনিধি। তারা পৃথক নির্বাচন চায়, মুসলিম লীগও পৃথক নির্বাচন চায়। ফলে পাকিস্তানে একটা অ্যানোমালি তৈরি হল 1956 সনের পরে। সোহরাওয়ার্দী সাহেবের নামে আমরা অনেক বদনাম করেছি, কিন্তু একটা প্রশংসা তাকে করতে হবে, তিনি এ ব্যাপারে অনমনীয় ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানকে তার স্বায়ত্ত শাসন দেওয়া হয়ে গেছে এসব কথা বলেছেন, এই জন্য তাকে আমরা এখনো নিন্দা করি। কিন্তু ওই ক্ষেত্রে তিনি ছিলেন যৌথ নির্বাচন প্রবর্তনের পক্ষে, তিনি অনড় ছিলেন। এমনকি শেরে বাংলা একে ফজলুল হক বলছিলেন, আমরা 1930-এর দশকে পৃথক নির্বাচনের ভিত্তিতে ক্ষমতা এসেছে, এটা সত্য, কিন্তু এখন আমাদের পূর্ব বাংলার স্বার্থ আদায় করতে হলে যৌথ নির্বাচন দরকার। আমি বলি এখন কেন এই পরিবর্তনটা হলো? ইতিহাসে পরিবর্তন হতে পারে। ব্রিটিশ আমলে 1909 থেকে মতান্তরে, অথবা 1919 থেকে এই 1956 পর্যন্ত পৃথক নির্বাচনই হয়েছে পূর্ব বাংলাতেও। তারপরে পাকিস্তানে যখন সোহরাওয়ার্দী এবং অন্যান্য রাজনৈতিক গভর্নমেন্টকে উচ্ছেদ করে সামরিক শাসন আসলো, তারাও কিন্তু মেনে নিতে বাধ্য হলো যে নির্বাচন এখন থেকে আর পৃথক হবে না, যৌথ প্রথায় হবে। সেই অনুসারে 1970 নির্বাচন হয়েছিল, বেসিক ডেমোক্রেসির নির্বাচন ওইভাবে হয়েছিল। এই জন্য হচ্ছে বেসিক ডেমোক্রেসি একটা অ্যানোমালি ছিল, অর্থাৎ 80,000 লোক পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন করবে। আমার মনে হয় এখন যেদিকে বাতাস বইছে, অন্তত মেয়র বা প্রধানদের নির্বাচন যদি পার্টি ভিত্তিতে হয়, যেটা আগে মোর্শেদ বলতে চাচ্ছিলেন আপনি, যে বাস্তবে আমরা জানতাম কে কোন দলের, তারপরে ওইটা ছিল ফিকশন, ওই একটা ফিকশন ভেঙে দেওয়া হলো বাদামের খোসা ভাঙার মতো, ভিতরে এখন দানাটা বেরিয়ে আসলো। কিন্তু বাকিটা কখন হবে? সমস্ত নির্বাচন পার্টি ভিত্তিতে হলে অসুবিধাটা কে ছিল, এখানে আমাদের জীবন করতে হবে। এইখানেও একটা অঙ্ক আছে। পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ যে কারণে পৃথক নির্বাচন প্রথা চাইতো, তার কারণ ছিল তারা ক্ষমতা থাকতে হলে ওইটাই তাদের দরকার। তাদের বিপরীত যারা রিপাবলিকান পার্টি, তারা কিন্তু সবসময় যৌথ নির্বাচন চেয়েছে, কিন্তু তারা পেরে ওঠেনি। এবং সেই জন্য তারা শেষ পর্যন্ত সোহরাওয়ার্দীকে সমর্থন দিয়েছিল, যেন সোহরাওয়ার্দীর সমর্থন না পেলে তারা ওই যৌথ নির্বাচন পাবে না। এই সমস্ত প্রশ্ন আমি বলব বর্তমানে তাহলে আমাদের অঙ্কটা কষতে হবে। বিএনপির বর্তমান যে প্রত্যাবর্তন নিয়ে তর্ক হচ্ছে, প্রত্যাবর্তন এই অর্থে যে বিএনপি গত এইখানকার মেয়র নির্বাচনে হঠাৎ মাঝপথে সরে দাঁড়ালো, তার নির্বাচন এক ধরনের বর্জন করলো, মধ্যপথে গিয়ে চট্টগ্রামেও করলো, ঢাকাতেও করলো। সেই জন্য বলছি প্রত্যাবর্তন কথাটা সম্পূর্ণ অযাচিত নয়। এখন বিএনপির স্ট্র্যাটেজিক লক্ষ্যকে আজকে কোনো কোনো পত্রিকায় খবর বেরিয়েছে, তারা যদি আজ প্রমাণ করতে পারে এমনকি এই নির্বাচন প্রদাতে বেশিরভাগ মেয়র তাদের পার্টি থেকে নির্বাচিত হয়েছে, সেটা তাদের জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ। এই অর্থ এটাকে কোকাবাবুর প্রত্যাবর্তন বলা যায়। এই প্রত্যাবর্তনের পরে বোঝা যাবে তার এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। অন্তত প্রকারান্তরে তারা এটা বলছেন, ওই যে যুদ্ধাপরাধীদের মৃত্যুর পূর্বে তারা ক্ষমা প্রার্থনা করেছিল কিনা বলে একটা তর্ক চালু হয়েছিল। কিন্তু যদি আমরা সংবিধানের 49 ধারা অনুসারে আবেদন করি, সেটা অবশ্যই ক্ষমা প্রার্থনার আবেদনই হয়, স্থগিত করার জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করতে হয়। কিন্তু তারপর তারা বলছে না, আমরা তো দোষ স্বীকার করিনি, আমরা দোষ স্বীকার করেছি ভিকেরিয়াস, অর্থাৎ আমাদের পার্টি অপরাধ করেছে, সুতরাং পার্টির নেতা হিসেবে আমরা অপরাধী, এটা মেনে নিচ্ছি, যেহেতু উচ্চ আদালত সাব্যস্ত করেছে। বিএনপির কৌশলটা অনেকটা সেই টপের। বিএনপির রাজনৈতিকভাবে যে কতগুলি বড় বড় ভুল করেছে, তার মধ্যে একটা ভুল হচ্ছে ওইটাকে আমি প্রত্যাবর্তন বলবো, যে যুদ্ধাপরাধীদের প্রশ্নে তারা সম্পূর্ণ কোনো পজিশন নেয় নাই। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি অত্যন্ত, আমি বলবো বোকার মতোই বলবো রাজনৈতিক দিক থেকে, তারা তাদের পার্টির স্থায়ী কমিটির যে নেতার মৃত্যুদণ্ড হয়েছে তার পক্ষে বলে কি তার প্রতি ন্যায় বিচার করা হয়নি বা সে সুযোগ পায়নি, এই কথা বলল। এইটা সে নিজেকে প্রকারান্তরে, সরাসরি নয়, যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়ানো পার্টি হিসেবে দাঁড় করালেন। আমি সেই জন্য বলছি এই দিক থেকেও প্রত্যাবর্তন, যে সেটাতে তারা যে আন্দোলন না করে নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ নিতে চাচ্ছেন, এইটা তো বিএনপির পক্ষেই স্বাভাবিক। কারণ বিএনপি তো আপনার, আমরা রাজনৈতিক দল বলতে যেটা বুঝি, সে পার্লামেন্টের ভিতরেও করতে পারে, পার্লামেন্টের বাইরেও করতে পারে। আমাদের সংবিধানে সেই সংজ্ঞা আছে পলিটিক্যাল পার্টির। পলিটিক্যাল পার্টি হচ্ছে সে যে পার্লামেন্টের ভিতরে বা বাইরে অপারেট করবে, কোনো রাজনৈতিক মত প্রচার করবে বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। সেই দিক থেকে পার্লামেন্টারি রাজনীতি হচ্ছে বিএনপির জন্য শোভন, এটাই তার ইতিহাস। পার্লামেন্টারি রাজনীতির বাইরে গিয়ে গেরিলা যুদ্ধ করার মতো দল সে নয়। কিন্তু গত কয়েকবার সে যে অস্থির মতিত্বের পরিচয় দিয়েছে, হ্যাঁ, এটাকে প্রত্যুৎপন্ন মতিত্ব বলে একটা শব্দ আমরা ছোটবেলায় পড়তাম, ওটার মতো বলা যায় না। এটা ছিল এক ধরনের বিএনপির দ্বিধা। তো সেই দিক থেকেও এটা প্রত্যাবর্তন। কিন্তু আমি মনে করি এই যে পরীক্ষাটা চলছে, আমাদের দেশে একসময় নির্বাচন প্রথা সরাসরি হতো, মাঝখানে তত্ত্বাবধায়ক প্রথাতে আমরা প্রায় 15 বছর ছিলাম। তো সেটার থেকে আবার বদলের একটা পরীক্ষা হচ্ছে, সেটাও এখনো বিএনপি পুরোপুরি মেনে নেয়নি। পুরোপুরি মানে যাকে বলা হয় আহ্লাদ করে মেনে নেয় নাই, বাধ্য হয়ে মেনে নিচ্ছে। সেই দিক থেকে এই নির্বাচন প্রথা যেটা বর্তমান সরকার করলেন, এইটাও আমি বলবো, বিনয়ের সাথে বলবো, এটাও পরীক্ষামূলক।
এটার ভবিষ্যৎ দেখার মতো আছে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, ডক্টর জি, আপনার কাছে আসবো একটু পরে। দর্শকের ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি আজিম খান বলছি, বগুড়া থেকে। বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে জাতীয় নির্বাচনে বিএনপি গেল না, বাট এই পৌর নির্বাচনে যাওয়ার পরে কি আসলে কোনো ফলাফল আসবে, ভালো রেজাল্ট কোনো আসবে? এক। দ্বিতীয়ত হলো যে ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু বিএনপির বিরুদ্ধেই গেছে। যেমন পৌর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, যেমন গাজীপুরে, তারা এখন জেলে। এরকম ঘটনা আবার ঘটছে কি? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ডক্টর জি, আপনি প্রশ্নটা দিয়ে যদি আসেন। একটা প্রথম কথা যেটা আপনি বলেছেন যে মানে এটা কি কোনো ভালো রেজাল্ট নিয়ে আসবে কিনা বিএনপির জন্য, এটাই তো বলেছিল নাকি পুরো নির্বাচন তাদের জন্য ভালো, এর আগে। তা আমি মনে করি যে এই উত্তর দেওয়ার আসলে এখনো সময় আসেনি। তবে আমি মনে করি যে বিএনপির যে কথাটি আলোচনা অলরেডি হয়েছে, বিএনপি যদি তাদের এই আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, কিংবা আমি বলবো যে সেলফ ক্রিটিসিজম যেটাকে আমরা বলি, এ ধরনের বিষয় যদি তাদের মধ্যে নিজেদের মধ্যে যদি ডায়ালগ করে তারা এই পুরো পরিস্থিতিগুলো বিবেচনা করে, আমি মনে করি তখন হয়তো বিএনপির মধ্য থেকে, কিন্তু এই আলোচনাগুলো কিন্তু আমরা বিএনপির মধ্যে দেখছি না। হঠাৎ করে একটা ডিসিশন হচ্ছে, তো সেই অর্থে এখনো কিন্তু বলার সময় আসেনি বিএনপি আসলে কি করবে। একটা নির্বাচন বয়কট করেছে তারা, 5ই জানুয়ারি নির্বাচন, যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই নির্বাচন বয়কট করাটা বিএনপি, আমরা বলছি যে যেই অর্থে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার বা তার যে স্ট্রাকচার, সেই জায়গার থেকে একটা দল যদি নির্বাচন না করে, তার যে ভয়ঙ্কর রকম সমস্যা তৈরি হয় তার নেতা কর্মী এবং সামগ্রিক অর্থে, আমি মনে করি সেই জায়গাগুলো বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জায়গায় বিএনপি ভুল করেছে। এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে গিয়েছে, যেটা বলেছেন, এটা আমার মনে হয় যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বিধায়, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আপনার আওয়ামী লীগ কৌশলগতভাবে বিজয়ী হয়েছে বিভিন্ন জায়গায়, সেরকম একটা জায়গায় হয়তো তাদের এ ধরনের আত্মবিশ্বাস এত বেশি হয়ে গিয়েছিল, যেটা একটা মানে কম্পিটিশনের জায়গায় ছিল না। সেই জায়গায় হয়তো গাজীপুর, সিলেট, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আসলে তারা কাজ করার খুব বেশি সুযোগ পায়নি। এই জায়গাটা আমি ওনার সাথে একমত। তবে আমি মনে করি যে এটা আসলে নির্ভর করছে এই রিসোর্সটা কতটুকু মোবিলাইজ করতে পারে, জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে পারে, নেতাকর্মীদের কিভাবে এই নির্বাচনের সাথে তারা একাত্ম করতে পারে, এবং তাদের নেতাকর্মীদেরকে একেবারে আমি বলছি যে রিয়েলি যেটা করছি যে এই অ্যাক্টিভিটিসের মধ্যে যদি না আনা যায়, তাহলে তাদেরকে আবার এই পরিণতি বরণ করতে হবে বলে আমি মনে করি। এটা সম্পূর্ণ নির্ভর করছে, কারণ বিএনপির, আমরা জানি যে বিএনপির মানে তার জনপ্রিয়তা আছে, তার অনেক সাপোর্টার আছে, কিন্তু মূল বিষয়টা আমার কাছে মনে হচ্ছে বারবার যে বিএনপির সিদ্ধান্তহীনতা এবং নেতৃত্বের দুর্বলতা, দুটো জায়গায় আমার মনে হয় বিএনপির মানে এক ধরনের অভাব আছে বলে তারা এই জায়গাটায় আসতে পারছে না। আর যে বিষয়টি আপনি শুরু করেছিলেন, প্রত্যাবর্তনের বিষয়টি, আমিও একমত সলিমুল্লাহ খানের সাথে, আমিও একমত যে আসলে এটা এক ধরনের প্রত্যাবর্তন। কারণ তারা একবার নির্বাচন বয়কট করেছে, আবার উপজেলা নির্বাচন করেছে, আবার এসছে পৌর নির্বাচন ঢাকা, স্পেশালি ঢাকা, চিটাগং, কিন্তু তারা কিন্তু 11টার সময় আমরা দেখেছি তারা উইথড্র করে নিয়েছে। এবং যে কথাটা আপনি বলেছেন যে মানে পুরোপুরি তারা একটা বিধ্বংসী আন্দোলন বা অ্যানার্কিস্ট মুভমেন্টের মধ্যে তারা চলে গিয়েছিল, অর্থাৎ বোঝা গেছে যে পয়েন্ট অফ নো রিটার্নের মধ্যে, সেই জায়গায় যে তারা আবার এসছে, সেই অর্থে অবশ্যই আমি মনে করি প্রত্যাবর্তন। তবে আমি মনে করি যে বিএনপি, আমি যে কথাটা আপনাকে প্রথমেই বলেছিলাম, বিএনপির রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন তাদের ঐতিহাসিক কিছু দুর্বলতা আছে, এটা আমি মনে করি যত তারা বুঝতে পারবে ততই ভালো। যেমন ঐতিহাসিক দুর্বলতা কম্পেয়ার টু আওয়ামী লীগের নেতা কর্মী, যদি আপনি দেখবেন বিএনপির মানে এটা জন্মের কারণে এবং তার এই বিভিন্ন সময় অ্যাক্টিভিটিসের কারণে তার নেতা কর্মী যে ডেডিকেশন, এই ডেডিকেশনের কিন্তু প্রচণ্ড অভাব তাদের মধ্যে ছিল। এটা বিএনপির ঐতিহাসিক দুর্বলতা। আমরা কখনোই মাঠে ময়দানে যেভাবে আন্দোলনের দল বলি আওয়ামী লীগকে, সেই রকম আন্দোলনের সাকসেসফুল কোনো ইতিহাস বিএনপির নিকট অতীতে দেখতে পাচ্ছি না। দ্বিতীয়টি যেটি হচ্ছে যে বিশ্ব বাস্তবতা এবং বাংলাদেশের যে সোশ্যাল ট্রান্সফরমেশনের যে বাস্তবতা, এই দুই বাস্তবতা মিলে এখন কিন্তু আমাদের জীবদ্দশায়, আমি ওনাদের চেয়ে অনেক ছোট, আমি বলছি আমার এই জীবদ্দশায় আমরা দেখেছি যে
ট্রাকে করে কিভাবে মানুষ ভাড়া করে নিয়ে আসা হতো এবং প্রচুর টাকা দিয়ে কর্মী এনে, এখন কিন্তু চাইলেও আপনি এটা পারবেন না একেবারে, আমি ফর শিওর। মানে একটা ট্রান্সফরমেশন হয়েছে, যেমন আপনি এখন ইচ্ছা করলেই ডোমেস্টিক ওয়ার্কার কিন্তু আপনি সহজে আগে যেভাবে পাওয়া যেত, কারণ এই যে আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, কর্মসংস্থান হয়েছে এবং মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, মানুষের হাতে টাকা পয়সা এসছে, যে ব্রেড অ্যান্ড বাটার ইস্যু নিয়ে যে আন্দোলন করা, সেই জায়গার থেকেও আমরা একটা ট্রানজিশনাল ফেসে উঠতে এখন ওই যে আমরা যদিও পুরোপুরি ওই দিকে যেতে পারিনি, কিন্তু এই ট্রান্সফরমেশনের মধ্যে আমরা আছি। সো এই বাস্তবতাগুলো আমি আগেও বলেছি যে বিএনপির এই বাস্তবতাগুলো রেখে তারা যদি এর মধ্যেই থাকে, মানে অর্থাৎ আমি বলছি যে আন্দোলন যে আন্দোলন করেছে তারা কিন্তু এই আন্দোলনটা পুরোপুরি অ্যানার্কিস্ট আন্দোলন ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন যে সাধারণ মানুষ, নারী, শিশু এদেরকে, এবং এক ধরনের গোয়ার্তনি ছিল মানে নেতৃত্বের মধ্যে, যে বেগম খালেদা যে অফিসে বসে থাকলেন, বললেন যে তিনি যৌক্তিক পরিণতি ছাড়া এখান থেকে সরবেন না, এবং সেখানে থাকলেন, এই আন্দোলনের কোনো পরিণত আসলো না, কিন্তু এবং তিনি বাসায়ও চলে গেলেন। এটা এক ধরনের গৃহ প্রত্যাবর্তনের মতো ব্যাপার, কিন্তু আলটিমেটলি এটা নিয়ে পার্টির মধ্যে কোনো আলোচনা, বা আমি বলছি যে এই যে একটা আন্দোলন হলো, এই আন্দোলন মানে তার ইভালুয়েশন যেটা আমরা বলি আর কি, সে ধরনের বিষয় কিন্তু কখনো ছিল না। এর মধ্যে বেগম যে 2 মাস আপনি জানেন যে ইউকেতে ছিলেন, এবং সেখানে অনেক রকম জল্পনা কল্পনা ছিল তিনি ফিরে আসবেন কিনা। এই যে সমস্ত বিষয়গুলো এর সাথে যুক্ত হয়েছে, জামাতের সাথে তার সম্পর্ক, এর সাথে যুক্ত হয়েছে তার আমি বলবো যে যুদ্ধাপরাধীকে কেন্দ্র করে তার যে অবস্থান, যেটা অলরেডি আলোচনা হয়েছে, আমি রিপিট করছি না, কিন্তু ঐতিহাসিকভাবে তার যে সক্ষতা, মানে এখন কিন্তু সোসাইটির মধ্যে কিছু জিনিস এই প্রজন্ম থেকে শুরু করে একটা জিনিস কিন্তু একেবারে এটা আমরা অ্যাপারেন্টলি বলতেই পারি যে মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, সেটা আওয়ামী লীগ বিএনপি কিছু না, কিন্তু এই মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান উঠেছে, আপনি দেখেছেন গণজাগরণ মঞ্চে, যারা পরবর্তীতে সরকারের সাথে মানে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জয় বাংলা, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো বাস্তবতা। আমি মনে করি বিএনপির এই সমস্ত জিনিসগুলো রিভিউ করতে হবে, জনগণকে স্বচ্ছ ধারণা দিতে হবে, এবং এই ধারণার মধ্য দিয়ে তারা যদি এই জিনিসটা যদি অনুধাবন করে যে তাদেরকে এই রাজনীতির মধ্যে থাকাটা, যে বাস্তবতাগুলো আমি বললাম যে বৈশ্বিক পরিবর্তন, দেশের পরিবর্তন, তাদের ঐতিহাসিক দুর্বলতা, এই সমস্ত বিবেচনা করে যদি তারা এটার মধ্যেই থাকে, আমি মনে করি এটা বিএনপির জন্য যেমন লাভ, গণতন্ত্রের জন্য লাভ, বাংলাদেশের জন্য লাভ। ধন্যবাদ অধ্যাপক ফেরদৌস হোসেন। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি সেলিম রেজা বলছি ঝিনাইদহ থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো 5 দলের নির্বাচনের পর থেকেই সরকারকে এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ অবৈধ এবং নাটকীয় বা বিভিন্ন আজে বাজে কথা বলে সরকার সম্পর্কে, এতকাল পরে বিএনপি এখন সেই সরকার এবং সেই নির্বাচন কমিশন নির্বাচনে আসছে, এই ক্ষেত্রে কি বিএনপি এ যাবৎকাল নির্বাচন কমিশন এবং সরকার সম্পর্কে যে বাজে কথাগুলো বলিয়ে গেছে, মন গলা কথাগুলো বলিয়ে গেছে, এই কথাগুলো কি বিএনপির উদ্যোগ নেওয়া উচিত নয়? এই আমার একটা প্রশ্ন থাকবে। এবং বিএনপি বিভিন্ন সময় সরকারের শর্ত দেয়, সরকারের কি উচিত নয় বিএনপি এখন শর্ত দেওয়া যে আপনারা নির্বাচনে আসার আগে আমরা বৈধ কি অবৈধ আপনারা পরিষ্কারভাবে বলিয়ে তারপর নির্বাচনে আসেন, এমন শর্ত কি সরকারের পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যে দেওয়া উচিত নয়? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি যদি এই প্রশ্নটা দিয়ে আসেন। ওনার প্রশ্নের প্রথম অংশের জবাব হলো যে এই অ্যাডভাইসটা উনি সরকারকে দিতে পারেন। ওনার কাছে মনে হচ্ছে যে সরকার বোধহয় মানে পরামর্শের সংকটে ভুগছেন আর কি। আমার মনে হয় প্রশ্নকর্তা যদি সরকারকে এই পরামর্শ দেন তাহলে সরকার যথেষ্ট মাত্রায় উপকৃত হবে। আর ওনার আলোচনার প্রথম অংশের যে বিষয়টা, সেটা হচ্ছে যে দোষারোপের সংস্কৃতি তো আমাদের রাজনীতিরই সংস্কৃতি। সো এখান থেকে বিএনপি মুক্ত সেটা মনে করার কোনো কারণ নেই, এবং বিএনপি ওই স্ববিরোধিতা বা এই ধরনের দোষারোপের রাজনীতির মধ্যেই বিচারণ করে, কাজে এই জায়গায় আবার ওনার সাথে আমি একমত। আর যে বিষয়টা আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হলো এই যে রাজনীতিটা আমার কাছে মনে হয় কি যে অনেকটা ওই ক্রিকেট খেলা বা ফুটবল খেলার মতো। যেমন ধরেন কোনো টিম, সেটা মানে আর্জেন্টিনা বা ব্রাজিল কিংবা জার্মানি, কোনো টিম সে একবার হেরে গেলে তার মানে এই নয় যে সে আর কখনো ওই খেলায় আর জিতবে না। যদি সেই টিম ঠিক থাকে আবার কিন্তু সম্ভাবনা ফিরে আসে, হয়তো একবার না 2 বার 3 বার 5 বার পরেও আবার সেই টিম খেলায় ফিরে আসে। আর যে পরাজিত হয় তখন ওই পরাজিত দলের নিশ্চয়ই তার কিছু সংকট বা সমস্যা থাকে বলেই সে পরাজিত হয়,
এবং পরাজিত হওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু সমালোচনাটা হবে, এটি স্বাভাবিক এবং হয়ও তাই, যে তারা পরাজিত হলো কেন। যে বিজয়ী হলো তার ব্যাপারে কিন্তু সমালোচনাটা হয় না, কারণ সে তো বিজয়ী হয়েই গেছে, তার বিরুদ্ধে সমালোচনা করার দরকারটা কি, দরকার পড়ে না। তো এই রাউন্ডে আমার কাছে মনে হয় যে বিএনপি পরাজিত, রাজনৈতিকভাবে পরাজিত, নির্বাচনে তো পরাজিত বটেই। তো এই কারণে এখন বিএনপির বিরুদ্ধেই সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ এখানে খুব ভালো ফর্মে আছে, কিন্তু তার মানে এই নয়, আমি কিন্তু এটা আবার মানতে রাজি না যে যদি বিএনপি টিম ভালো করতে পারে, টিমের মধ্যেও সমস্যা আছে। আমি কিন্তু এদের দুইজনের সাথেই স্পিরিটের সাথে একমত যে বিএনপির কৌশলের মধ্যে সমস্যা আছে, বিএনপির ওই দল প্রস্তুত করার মধ্যে সমস্যা আছে, মানে সাংগঠনিকভাবে সমস্যা আছে, রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে সমস্যা আছে, নেতৃত্বের ক্ষেত্রে সমস্যা আছে। কাজেই এতগুলো ক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে সেই টিমের বিজয়ী হওয়ার সম্ভাবনা অটোমেটিক্যালি কমে যায়। তাহলে যদি বিএনপিকে ভবিষ্যতে বিজয়ী হতে হয় তাহলে তার তিনটা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে যে নেতৃত্বকে ঠিক করতে হবে, মানে সঠিক ব্যক্তিকে সঠিক নেতৃত্বে নিয়ে আসতে হবে এবং সেই নেতৃত্বের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং তাদের সঠিক কৌশল প্রণয়নের সক্ষমতা থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সাংগঠনিকভাবে তাদের মধ্যে যে এলোমেলো, গা ছাড়া মানে খাপ ছাড়া অবস্থা বা অন্তর্দলীয় কোন্দল ইত্যাদি মিলিয়ে যে সাংগঠনিক দুর্বলতাগুলো, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিএনপির সম্মেলন কাউন্সিল হয় না, কমিটি অনেক বছর ধরে তামাদি হয়ে আছে ইত্যাদি ব্যাপারগুলো, এই বিষয়গুলো যদি বিএনপি খুব দ্রুত মানে ঠিক না করতে পারে তাহলে এই ক্রাইসিস থেকে তারা ওভারকাম করতে পারবে না। 2 আর 3 নম্বর যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে কথা ডক্টর জিয়া বলেছেন যে বিএনপির ব্যাপক জনসমর্থন আছে, এটা কিন্তু বারবারই প্রমাণিত হয়েছে, ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু সেই সমর্থক গোষ্ঠীকে তারা তাদের রাজনৈতিক আন্দোলনে বা নির্বাচনের সময়ে এদেরকে যে অ্যাক্টিভ করে তোলা, অর্থাৎ এই জন্য যে মোটিভেশন, এর জন্য যে মানে ওরিয়েন্টেশন, তাদেরকে ওইভাবে মানে কি বলবো যেটাকে সঠিক ধারায় নিয়ে আসার জন্যে তাদের সাংগঠনিক এবং রাজনৈতিক যে মানে অবস্থানটা, সেখানে প্রচার, প্রোপাগান্ডা এটসেট্রা, অন্যান্য যে ব্যবস্থাগুলা, মিডিয়া ইত্যাদি সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিএনপি একটা খুব বড় ধরনের দুর্বলতার জায়গায় আছে, এবং এই দুর্বলতার জায়গা থেকে যদি তারা অতিক্রম করতে না পারে তাহলে এই আসন্ন পৌরসভা নির্বাচনেও তারা খুব বেশি ভালো ফল পাবে বলে আমি মনে করি না। জামায়াতের সাথে আমি বলছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইটা বিএনপিও আমার মনে হয় উপলব্ধি করে এইটা। অবশ্য খান যেটা অবজার্ভ করছেন যে বিএনপি হয়তো মনে করে যে তারা নির্বাচনে খুব ভালোভাবে বিজয়ী হবে মেয়র পদে, আমার অবশ্য তা মনে হয় না। কারণ আমি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের ক্ষেত্রেও এটা লক্ষ্য করেছি যে জিয়া বললো 11টার সময় বিএনপি ঘোষণা করেছে যে তারা উইথড্র করলো, আমি তো 10টার আগেই দেখেছি যে বিএনপিকে ওই নির্বাচনী কেন্দ্রের ত্রিসীমানার মধ্যে আওয়ামী লীগ, পুলিশ এবং অন্যান্য মানে ছাত্রলীগ, যুবলীগ এরা তাদেরকে ভিড়তেই দেয় নাই। যেমন আমি ইউনিভার্সিটির এলাকায় যে সেন্টারগুলো ছিল এখানে সকাল 9টা থেকেই আমি দেখার চেষ্টা করেছি যে বিএনপির লোকেরা মানে ফেরার চেষ্টা করেছে, কিন্তু ওদের ওই মারমুখ ভাব দেখে মানে তারা ত্রিসীমানাই ফেরে নাই। তার মানে পুরো নির্বাচনী যে কেন্দ্র এবং আশেপাশের এলাকাগুলো সমস্ত সরকারি দলের এবং সরকারি বাহিনীর একক এবং পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, এবং এই অবস্থায় তো আপনি বিরোধী দলের পক্ষে কেউ ঝুঁকি নিয়ে ভোট দিতে যাবে না। এবং দেখা গেছে যে তাদের সমর্থিত ভোটাররা বাসায় বসে বসে জানলা দিয়ে অবজার্ভ করেছে কিন্তু ভোট দিতে যায় নাই। এবং এই অবস্থা যদি তারা এই পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও হয় যে তারা তাদের কর্মী মোবিলাইজ করতে না পারে, এজেন্ট দিতে না পারে, তারপরে ভোট কেন্দ্রে তাদের মানে অবস্থান ঠিক রাখতে না পারে, তাহলে ওই সিটি কর্পোরেশনের মতো অবস্থাই হবে। এবং আমি অবাক হব না যে বিএনপি যদি ওই নির্বাচনের মাঝখানে আবার বিভিন্ন জায়গা থেকে তারা তাদের প্রার্থী প্রত্যাহারের বা নির্বাচন বয়কটের ঘোষণা। আপনি একটু জামাতের সাথে বিএনপির সম্পর্ক, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এটা নতুন কিছু না, জামাতের সাথে বিএনপির দীর্ঘদিন ধরে সম্পর্ক। এই সম্পর্কটা বিএনপি যেটা বারবারে বলার চেষ্টা করেছে যে এটা আমাদের একটা নির্বাচনী ঐক্য। এখন সেই নির্বাচনী ঐক্য কোন নির্বাচনের ঐক্য, এইটা আরো স্পেসিফাই হওয়া দরকার ছিল। এখন যেটা আমরা পত্রপত্রিকা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে যুদ্ধাপরাধ ইস্যু, জামাত বিরোধী আন্দোলন এটসেট্রা মিলিয়ে জামাতের বার্গেনিং পাওয়ারটা এখন খুবই কমে গেছে বিএনপির সাথে, এটা আমার মনে হয়েছে আর কি। এবং জামাতকে যদি বিএনপি ছাড় দেয়ও, সেই ছাড় দেবার কৌশল কি হবে সেটাও কিন্তু এখন জামাতের জন্য খুব একটা অনুকূল অবস্থা আছে বলে আমি মনে করি না। হয়তো তাদেরকে স্বতন্ত্র হিসেবেই দাঁড়াতে হবে, হয়তো দেখা যাবে যে 10, 15, 20টা সিটে হয়তো বিএনপি কন্টেস্ট করবে না, এটা এক ধরনের ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং যে ওই সিটগুলোতে জামাত ইলেকশন করবে। কিন্তু জামাত খুব একটা বেশি
সুবিধা করতে পারবে আপাতত আমার এটা মনে হয় না। তবে বিএনপি যেটা আশা করছে যে বিভিন্ন জায়গায় জামাতের যারা সমর্থক তাদের প্রার্থী না থাকলে তারা তো আর আওয়ামী লীগকে ভোট দেবে না, ওই ভোটগুলো বিএনপির বাক্সে পড়বে। কিন্তু আমার আশঙ্কাটা হলো এই জায়গায় যে ভোট হলে মানুষ ভোট দিলে না ওই হিসাবটা ঠিক থাকবে, কিন্তু আমার ধারণা ভোট ওইভাবে হবে না। সিটি কর্পোরেশন এবং অন্যান্য উপজেলা পরিষদের নির্বাচনের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় না যে অবস্থার গুণগত কোনো পরিবর্তন তার থেকে ঘটেছে। সেটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে, সেটা প্রশাসনের ক্ষেত্রে, সেটা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে। এই কারণে আমি মনে করি যে এই নির্বাচন গত ওই উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচনের মতোই হবে, এবং বিএনপিকে হয়তো মধ্যপথে নির্বাচন থেকে সরে আসার মতো মানে সিদ্ধান্ত নিতে হতে পারে বলেই আমার ধারণা। অধ্যাপক সলিমুল হক ফেরদৌস হোসেন যেটা বললেন যে খেলার সাথে এর একটা তুলনা আছে, কিন্তু একটা পার্থক্য আছে। খেলায় যদি আপনি হেরে যান, আপনি হয়তো কিছু খেলোয়াড় পুনর্বিন্যাস করেন, সম্ভবত অধিপতিদের বা যারা খেলার যারা অধিনায়ক তাদের সরে যেতে হয় না। কিন্তু ইউরোপ আমেরিকার রাজনৈতিক দলের অভিজ্ঞতা থেকে যদি আমরা কিছুটাও শিক্ষা নেই, যখনই কোনো দল পরাজিত হয় তখন তার নেতৃত্বে পরিবর্তন আসে, অন্তত উপরের দিকে নেতৃত্ব বদলাতে হয়। ব্রিটেনে দেখেন লেবার পার্টি হেরে গেল, টনি ব্লেয়ার সরে গেলেন। কিন্তু আমাদের এখানে একটা পার্থক্য আছে, আমাদের রাজনৈতিক দলগুলো যে পুরোপুরি সেই অর্থে রাজনৈতিক দল হয়ে ওঠেনি, তার প্রমাণ বারবার পরাজিত হয়ে একই নেতাই থাকে। তাহলে পরিবর্তনের জন্য আমি এখন সমস্ত দোষটা জনগণের মধ্যে দিচ্ছি। আমরা বলছি বিএনপি জনপ্রিয়, সেটা মাঠে বোঝা যায়। তাহলে নেতারা যদি কখনোই জায়গা ছেড়ে না দেয়, তাহলে তার উপলব্ধি হলো কোথায়? তাহলে এখানে বোঝা যাচ্ছে নির্বাচনটা নেতার উপরই নির্ভর করছে, জনগণের উপর নির্ভর করছে না। এটা একটা মন্তব্য। দ্বিতীয় মন্তব্য হলো আমাদের এখানে স্থানীয় সরকার প্রথার যে স্বায়ত্ত শাসন, সেটা কোনো প্রবর্তিত হয় নাই। সংবিধানে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের স্থানীয় সরকার প্রথা এখনো ঠিক গণতান্ত্রিক হয়নি। মানুষ ভোট দিলেও, যেমন ভারতের মতো দেশে যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার হওয়ার কথা, সেখানে কেন্দ্রের এতই নিয়ন্ত্রণ থাকে যেখানে চিফ মিনিস্টারকে তারা বরখাস্ত করে দিতে প্রেসিডেন্টের শাসন চালু করে। এখানেও তাই। যেই কারণে বিএনপির নানা রকমের মেয়র নির্বাচিত হয়ে যারা কোনো ক্ষমতা উপলব্ধি করতে পারেনি, ভোগ করতে পারেনি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদের না থাকায়। বিএনপি কিছুদিন আগেও বলছিল এখনই সরকার নির্বাচন দিন না, তার জনপ্রিয়তা প্রমাণ করুন। কিন্তু সরকার সেই নির্বাচন না দিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছেন। আমরা এটাও জানি স্থানীয় সরকার নির্বাচনের সবগুলোতে যদি বিএনপি যেতেও, তাহলে কিন্তু সরকারের পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, জনগণের জনমতের উপরে একটা বিরাট প্রভাব পড়বে। এখন লড়াইটা ওখানেই শুরু হবে, জনমতের লড়াইটা কি। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির রাজনীতিতে কতগুলো মূলনীতি ঠিক হয়নি, যেটা না হওয়ার কারণে, অথবা বাংলাদেশে আমরা বলবো বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে জাতীয় ইস্যুতে কোনো মতৈক্য নেই। আমি পাকিস্তান বলে যে উদাহরণ দিয়েছিলাম, যৌথ নির্বাচন হবে না পৃথক নির্বাচন হবে, এই ব্যাপারে যেমন ঐক্যমত ছিল না, তার পরিণতি কি হয়েছে? সামরিক শাসন এসেছে পাকিস্তানে 1957 সনে, আপনার 58 সনের অক্টোবর মাসের যে নির্বাচন, মানে আইয়ুব খান এবং ইস্কান্দার মির্জার যে অভ্যুত্থান, এর আগে কিন্তু নির্বাচন হয়েছিল, তখন ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছিল। বাংলাদেশ কিন্তু আমি সেই বাতাসটা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত। এখন কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, আপনি বলতে পারেন, দেশের অর্থনীতির উন্নতি হয়েছে এবং দেশের মানুষের সচেতনতা বেড়েছে। কিন্তু যদি শুধু ওই রাজনৈতিক দলের ঐক্যমতের একমাত্র ফ্যাক্টরকে কল্পনা করেন, আমরা কিন্তু এখনো সেই অবস্থা, পাকিস্তানের 1957-58 সনের যে দুরবস্থা সেটা রয়েছে। এখন প্রশ্নটা হলো এই, বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমরা সকলেই বলি এটা বাংলাদেশের রাজনৈতিক দল। এইটা বললে কথা কিন্তু শেষ হয় না। এটা কার রাজনৈতিক দল, তার সামাজিক ভিত্তি কি, বাংলাদেশের সব মানুষের ভিত্তি, এটা হচ্ছে একটা রেটরিক্যাল কথা। এটা আপনি স্লোগান হিসেবে বলতে পারেন। বিশাল তাহলে বিএনপি কার প্রতিনিধিত্ব করে? ধরুন বাংলাদেশে যারা নতুন যে উচ্চবিত্ত সমাজ গড়ে উঠছে, ধন সঞ্চয় যেটা হচ্ছে, সে তাদের কোন অংশের প্রতিনিধি? শুধু ক্লাস বললেও চলবে না, ইংরেজিতে আরেকটা কথা আছে ক্লাস ফ্র্যাকশন, সে কোন ফ্র্যাকশনের প্রতিনিধি? এখন বাংলাদেশের রাজনীতিতে দু একটা জিনিস পাচ্ছে, বিএনপির একটাই প্লাস পয়েন্ট আছে, আমি সেটাই বলি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। এই প্রশ্নে বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠছে, দুটা পথ আছে আমাদের সামনে। এখন আমাদের অর্থনীতি ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আমরা একটা নিজস্ব অর্থনৈতিক বেস, শিল্প বেস গড়ে তুলতে পারি, অথবা আমরা ভারতীয় অর্থনীতির লেজুর হিসেবে, তার পরিপূরক হিসেবে কাজ করতে পারি। বর্তমান আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন নীতি, সেটা মনে হচ্ছে এই দ্বিতীয় নীতির মতোই। তা একটা ঐতিহাসিক সুযোগ বিএনপির ছিল যে আমাদের দেশে একটা নিজস্ব বাংলাদেশের ধনতান্ত্রিক সমাজ গড়ে তোলা, একটা নতুন শ্রেণী গড়ে তোলা, সেটা কিন্তু বিএনপি ওই ট্রেনটা ধরতে পারেনি। শুধু নির্বাচনের ট্রেন নয়, অর্থাৎ বাংলাদেশের উচ্চবিত্ত শ্রেণীর যে কল্পনা, তারা ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে, সহযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বী, কিন্তু সহযোগী হিসেবে সহযোগী নয়। আমি বলছি যে একটা সহযোগিতা থাকতে হবে। আন্তর্জাতিক পুঁজিপতি শ্রেণীর সাথে সম্পর্ক আমাদের যদি গড়ে তুলতে হয়, ভারতের অর্থনীতি যদি আমরা পরিপূরক হই, কখনোই আমরা তাদের ছাড়িয়ে উঠতে পারবো না। আন্তর্জাতিক অর্থনীতিতে আমাদের যে আনক্লেভের ভূমিকা, ভারতের পরিপূরক, ভারতের ভূমিকা হবে। বিএনপি এই সুযোগটাও হারিয়েছে।
এর ফলে বিএনপির ভবিষ্যৎ সম্পর্কে আমি একটু শঙ্কিত। ধন্যবাদ অধ্যাপক জিয়া রহমান, আপনার কাছে যাব। আমি যেই প্রশ্নটাই বারবার ফিরে আসতে চাচ্ছি যে বিএনপির জনসমর্থন আছে, আবার ফিরে আসছে, সব কিছুই আমরা যদি কনসিডার করি, তারপরও একটা বিষয় তো এখন এই গত 2-1 বছরে কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেক বদলেছে, বিশেষ করে জামায়াত ইস্যুতে। জামায়াত যে একটা যুদ্ধাপরাধী দল সেটা প্রমাণিত হয়ে গেছে, জামায়াত নিষিদ্ধের দ্বার প্রান্তে, এবং যুদ্ধাপরাধীদের বিচারের ফলে কিন্তু জামাতের মুখোশটাই উন্মোচন হয়ে গেছে আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে। তো সেইখানে বিএনপি যদি তার আদর্শগত পরিবর্তনটা না ঘটায়, জামায়াতের সাথে তার সম্পর্কের ব্যাপারে যদি স্পষ্ট অবস্থান না জানাতে পারে, তাহলে বিএনপি কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনার মনে হয়? অফকোর্স গ্রহণযোগ্য হবে না। আমি কিন্তু আপনাকে বলেছি যে এইগুলোও কিন্তু একটা বাস্তবতা, যে কথাটা আপনি বলেছেন যে এই যে আওয়ামী লীগ কিন্তু একটা মানে আমি বলবো পলিটিক্যাল তাদের ম্যানিফেস্টোতে, নির্বাচন ম্যানিফেস্টোতে কিন্তু এটা তাদের ছিল যুদ্ধাপরাধীদের বিচার করবে, এবং এই যুদ্ধাপরাধীদের বিচারটা কিন্তু তো খুব প্রায়োরিটি দিয়ে তারা করলো, মানবতা বিরোধী অপরাধ হোক আর যুদ্ধাপরাধ যে আমি বলি না কেন। এবং তারপরে শাহবাগের যে গণজাগরণ, যারা এই নিয়ে কাজ করেন, আমার খুব কনফিডেন্স নিয়ে আমি বলছি যে কনফিডেন্স নিয়ে বলছি যে এখানে কিন্তু ইনিশিয়ালি যেই ব্লো আপটা হয়েছিল একেবারে ভেতর থেকেই হয়েছিল এবং খুবই স্বতঃস্ফূর্ত হয়েছিল। পরে এর ভেতরে নানা রকম রাজনীতির কারণে এটা হয়তো মানে এটা সঠিক পথে তার মানে গন্তব্যে পৌঁছাতে পারেনি পরিপূর্ণভাবে, তারপরে কিছু কিন্তু অ্যাচিভমেন্ট তার আছে। তো সেই সমস্ত জায়গা এবং এই যে একেবারে লেটেস্ট যে দুটো মানে আমরা দেখলাম মুজাহিদ এবং সাকা, আপনি সাধারণ মানুষের মুখে নিশ্চয়ই আপনি সবাই যারা আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, কথা প্রসঙ্গে কথা বলেছি, মানুষের এই যে তার আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব বা শেখ হাসিনা সম্পর্কে মানুষের যে ধারণা যে এটা একটা অকল্পনীয় বিষয় ছিল, যে এটা কেউ চিন্তা করতে পারেনি জীবনে। তো সেই জায়গায় কিন্তু একের পর এক ভুল করেছে। আপনি দেখবেন গোলাম আজম যখন মারা যায় সে সময় তারা কোনো স্টেটমেন্ট দেয়নি, সেখানে তাদের জানা যায় কোনো লোক যায়নি। আবার কখনো কখনো তারা তাদের নেতারাই এই গোলাম মানে আমি বলবো জামাতের হয়ে লড়েছে, এবং সর্বশেষ সাকার ব্যাপারে প্রথম দিকে তারা নীরব ছিল, পরে আবার হঠাৎ করে আমরা এই যে এক ধরনের এটা কিন্তু বিএনপির অস্থিরতাকেই প্রমাণ করে। আমি বারবারই বলছি, এবং এটার মধ্যে কোনো মানে আমাদের সময় শেষ, আমি বলছি এটার মধ্যে কোনো দ্বিমত থাকার অবকাশ নাই যে আমাদের একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেই সিচুয়েশনে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ নিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সেগুলো রেখেই আপনার রাজনীতি করতে হবে। ধন্যবাদ। আমরা মনে করি যে বিএনপিকে আবার রাজনীতিতে সত্যিকার অর্থে প্রত্যাবর্তন করতে হলে জামায়াত ইস্যুটাকে মীমাংসা করেই আসতে হবে, এবং আমরা চাই যে বাংলাদেশের সব দল, সরকারি দল, বিরোধী দল, সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।